যে আই ডোন্ট স্ট্রাইভ বিহাইন্ড A+। A+ টার্গেট করা ইজ এ ভেরি স্মল টার্গেট ফর মি। ইভেন ওইটা যদি আপনার টার্গেট হয় তাহলে আপনার আমার কাছে পড়াই উচিত। আই ট্রাই, মানে আমার টার্গেট হচ্ছে এক্সিলেন্স। আমার টার্গেট হচ্ছে মাই স্টুডেন্টস উইল বি দ্য বেস্ট, নট অনলি দ্য বেস্ট, তারা এমন এমন প্রবলেম সলভ করতে পারবে যেটা অন্য কেউ চিন্তা করে না। দ্যাটস মাই গোল উইথ ইউ। অ্যান্ড ইফ আই হ্যাভ আ বিগ ড্রিম, আই অলসো ওয়ান্ট মাই স্টুডেন্টস টু ড্রিম বিগ। সো লেটস হোপ যে আপনারা আমার সাথে একই লাইনে অ্যালাইন আছেন। আসেন আমরা আগাই। তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে যে টাইপ 3 এর পরে লেটস গো ফর টাইপ 4 ম্যাথ। আমরা লাস্ট দিন টাইপ 3 পর্যন্ত করেছি, আজকে টাইপ 4 এ যাবো। আমি আপনাদেরকে লাস্ট দিন হচ্ছে যে স্লাইড দেই নাই, কারণ আজকে পুরাটা শেষে একবারে দিয়ে দিব। গত দিনের সাথে আজকের স্লাইড গুলা মিলাই একবারে দিলে আপনার জন্য ইজিয়ার হবে বুঝতে। তো টাইপ 4 এর ম্যাথে আমরা লিখবো, সেটা হচ্ছে লেখেন দুইয়ের অধিক বস্তু, দুইয়ের অধিক বস্তুর মধ্যে ভরবেগ। লেখেন মোমেন্টাম amongst more than two objects. তো যদি আমরা দুইয়ের অধিক বস্তুর মধ্যে মোমেন্টামের ম্যাথ করতে চাই, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। আমরা ফার্স্টে বোমার ম্যাথ করব। দেখো, একটি 5 কেজি ভরের বোমা 10 মিটার/সেকেন্ড বেগে গড়াচ্ছিল। হঠাৎ করে বিস্ফোরণের কারণে বোমা 3 ভাগে ভাগ হলো। হ্যাঁ, চ্যাট দেখতে পাচ্ছি, কেন দেখবো না। একটি অংশ 1 কেজি ভর ও একই দিকে 2 মিটার/সেকেন্ড বেগে গেল। অপর অংশদ্বয় একই বেগে পরস্পর বিপরীত দিকে গতিশীল হলে তাদের ভর নির্ণয় করো। ঠিক আছে, কোশ্চেনটা লেখেন, ইফ আ বম্ব, তাদের কোশ্চেনটা। ও আপনাদের গাণিতিক ফিজিক্স বইটা চলে আসছে, আপনারা কি দেখেছেন? মানে আমি হাতে পেয়েছি আজকে, এবং আই উইল বি ভেরি অনেস্ট, মানে বইয়ের কাভারটা এতটাই সুন্দর, ইটস লাইক আ কমিক বুকস। উপরে যে আয়রন ম্যানটা ছিল, আয়রন ম্যানটা লিটারালি পপ আপ করে। আপনি হাতে ছোঁয়া মানে হাতে ছুঁইলে দেখবেন হচ্ছে এটা হাতের সাথে আটকায় যায়। সো দেখেই পড়তে মন চায়, যেটা সেরকম। আর কেমিস্ট্রি বই আপনারা অনেকে বলেছিলেন আমাকে যে ভাইয়া মানে সৃজনশীলের ফন্ট গুলো একটু ছোট, এই জন্য দেখতে সমস্যা হয়। তো আমি এই বইয়ের ফন্টটা বড় করে দিচ্ছি যেন আপনার দেখতে কষ্ট না হয়, মানে লেখাগুলো বড় আছে। আর এই তো, মানে ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের। আর কষ্ট করে গাইড টাইড টেস্ট করে এত শিখে লাগবে। সব বম রকমারিতে পরে পাবা, রকমারিতে দাম বেশি নিবে। আমার এখান থেকে কিনলে আমার ওয়েবসাইটে মনে হয় 600 টাকা, রকমারিতে মনে হয় প্রায় 700 টাকার মতন। সো এই আর কি। ইফ আ বম
of 5 kg moves at 10 meter per second and suddenly explodes to three parts where a 1 kg part, হ্যাঁ হ্যাঁ সব ম্যাথ দিছি, কোনো ম্যাথ বাকি নেই, moves at 2 meter per second velocity. If other parts are moving at opposite directions, with the same velocity, find mass of other two parts. ভাইয়া রয়্যালের থেকে ভালো কি ভালো নেই এটা আমি বলতে পারি না। নেভার এভার কম্পেয়ার, মানে নেভার এভার গিভ আ কাস্টমার আ রিভিউ অফ ইয়োর অ্যান্ড ইয়োর কাস্টমার, মানে ইয়োর কম্পিটিটর, এটা একটা রুল। সো আমাকে যদি কখনো জিজ্ঞেস করেন আমার বই কি রয়্যালের থেকে ভালো, লেকচার থেকে ভালো, উদ্ভাস থেকে ভালো, আমি কখনোই বলতে পারবো না। এটা নিয়ম না, সেটা জেন্টলম্যানের বাইরে আর কি। স্যার আই জাস্ট ওয়ান্না বি আ জেন্টলম্যান, ঠিক আছে? অল গাইডস আর দ্য সেম ভাইয়া, যে গাইডই কিনেন পুরো কিনে, ইটস নট লাইক কোনো গাইডে খুব আহামরি ডিফারেন্ট কিছু আছে। ওকে আসেন আমরা আগাই। সেটা হচ্ছে কোয়েশ্চেন, বিশাল বড় কোয়েশ্চেন। লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড হিয়ার। মনে করেন আমাদের কাছে একটা বোমা আছে, এই হচ্ছে বোম। এই যে বোমটা, এই বোমটা হচ্ছে যে যাচ্ছে, হঠাৎ করে এটা তিনটা ভাগে বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে এই পার্টটার ভর হচ্ছে 1 কেজি এবং সেটা নাকি 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আগাচ্ছে। বাকি দুটো দুটো পার্টের একটা পার্ট এদিকে আর একটা পার্ট এদিকে যাচ্ছে, ঠিক আছে? কি তুমি বই লিখতে চাও, এখন থেকে লিখবা, লেখো, সমস্যা কি, মানা কে করছে? এটা এম আর এটা হচ্ছে 4 - এম। এখন হিয়ার্স দ্য ইম্পর্টেন্ট পার্ট, ভাই কেন এম আর 4 - এম? ভাই দেখেন এটার ভর ছিল 5 কেজি, তো 5 কেজি ভেঙে তো আপনার ভর তো মানে ওই 5 কেজি হইতে হবে। তো 1 কেজি যদি এটা হয় তাহলে বাকি দুইটা কত হবে? একটা 4 কেজি আর মানে একটা যদি এম কেজি আর একটা 4 - এম না, কারণ বাকি দুইটা ভর টোটাল 4 কেজি। ওকে ফাইন। আমাদের এখন বলছে যে ভি ধরে না, এগুলার মান হচ্ছে ভি। তাহলে আসেন আমরা সলভ করি। সলভ করলে আমাদের আসবে এম ভি এম ইউ ইকুয়াল টু M1 V1 M2 V2 M3 V3। এখন এম ছিল 1 কেজি ইন্টু, সরি, 5 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড। ম্যাটেরিয়াল ফিজিক্স সাপ্লিমেন্ট নেওয়া লাগবে না, কোনো সাপ্লিমেন্ট নিতে হবে না ইনশাল্লাহ। M1 আসেন, M1 হচ্ছে আমাদের 5 কেজি। এখন V1 কত? V1টা হচ্ছে যে দেওয়া আছে, সরি 5 কেজি না, 1 কেজি। আর V1 দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, দিলাম। এখন একটা হচ্ছে এম ভি আর একটা হচ্ছে 4 - এম ভি। তো আসেন বসাই দিই, 5×10 = 50, 2 × 2 এটা হচ্ছে যে এম ভি, তো এম ভি প্লাস 4V - এম ভি। তো সেখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে আছে 50 - 2, এখানে মাইনাস এম মাইনাস কত, গন, তাহলে 4V। ইন দ্যাট কেস আমাদের ভি এর মান আসে 48/4 তথা 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে?
সেখানে একটু ভুল করছি, এখানে ফাইন ভেলোসিটি হবে, ভর না দিয়ে এখন ফাইন ভেলোসিটি। তাদের বেগ নির্ণয় করো, একটু ঠিক করে নাও। বাস আমাদের অ্যান্সার শেষ। তাহলে এখানে কি হইলো, আমরা বললাম টোটাল যে ভর তাকে আমরা আলাদা করে এম দ্বারা প্রকাশ করলাম। এম মানেই হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3 টেকনিক্যালি। তাদের সবার ভর ছিল নাকি, মানে বেগ ছিল নাকি এত, এই যে 5 × 10। তো তারপরে যেটা হলো 1 × 2 প্লাস M × V 4 মাইনাস M × V আসছো। আসার পরে আমরা এখানে এটাকে সলভ করতেছি। তো খুবই সিম্পল জিনিস। আচ্ছা আমরা এখানে একটা স্লাইড ভুল করছি, একটা স্লাইড ভুল আমরা করেছি ভাইয়া। স্লাইড ভুলটা হচ্ছে, আচ্ছা মানে ম্যাথ আবার মিলবে না। আচ্ছা এখানে পরস্পর বিপরীত দিকে বসে না, দেখো একই দিকে হবে। একটু সরি, একই বেগে একই দিকে, ঠিক আছে, সেম ডিরেকশন, একটু ঠিক করে নিন নাহলে ম্যাথ মিলবে না। ঠিক আছে, সেম ভেলোসিটি। তো বাকি দুজন সেম ভেলোসিটি নিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। তাহলে আমরা সেটা বসাই দিলাম। বসায় দেওয়ার পরে আমাদের এখানে ডেটা বসাই দিলে যা অ্যান্সার আসে তাই সোজা। ঠিক আছে এবার, মানে এটা না করলে ম্যাথ মিলবে না, কারণ আমাদের এখানে ডেটা একটা দুটো মিসিং, তো নাহলে মিলবে না। ইউ মাইনাস ভি ইন্টু এম করেছি, ইউ মাইনাস ভি না 4 - m দেয়, কোথায় ইউ মাইনাস ভি, 4 - m দাও। ঠিক আছে, কারো কনফিউশন আছে? হ্যাঁ 4। এমনি ভাই এমনি ক্যাপিটাল এম দিছে, না দিলেও চলবে, M1 + M2 + M3 লিখতে হবে, মানে এটাকে আলাদা করার জন্য দিছে। সোজা জিনিস, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েই করছে, বা কনজারভেশন ল, মানে মোমেন্টাম কনজারভেশন ল। প্রথমে এটা যাচ্ছিল একটা নির্দিষ্ট বেগে, 10 মিটার পার সেকেন্ড, ওটা এখানে দিলাম। তারপরে বাকি তিনটার হচ্ছে ইন্ডিভিজুয়াল গুণফল দিলাম, তারা সমান হবে অবশ্যই। সমান হলে আমরা জানি যে এখানে বাকিটুকু কাটাকাটি গেছে, মানে এতটুকু ইকুয়েশন বের করাটা হচ্ছে মেইন কাজ, এইটুকু নিয়ে তো সমস্যা নেই, এটা তো সবাই বুঝছে। সেটা হচ্ছে M × U, আর এই তিনটা হচ্ছে যে তোমার মোমেন্টাম কনজারভেশন ল মানবে। সো M1V1 + M2V2 + M3V3। M1V1 হচ্ছে এটা ধরছি, M2V2 এটাকে ধরছি, M3V3 এটাকে ধরছি। তাহলে 1 × 2, এটা M × V, সরি M × V, আর এটা হচ্ছে 4 - M × V। এইভাবে আগায় যাবে। ক্লিয়ার? একই বেগ বলছে, বেগের মান তো দেয় না। সবার ডান, আমরা আগাই। দেখেন পরের ম্যাথ, ম্যাথ নাম্বার 2 তে হচ্ছে যে একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ। বলা হচ্ছে যে আমরা একটা নৌকায় দুইজন ব্যক্তি আছে, নৌকার ভর দেওয়া আছে, দুইজন ব্যক্তিরও ভর দেওয়া আছে। একজন এইদিকে লাফ দিচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন লাফ দিয়েছে 4 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন হচ্ছে নৌকাটা কোন থেকে কত দিকে যাবে। রিমেম্বার বিফোর জাম্পিং আমাদের প্রত্যেকের ভর এবং বেগের গুণফল হবে 0-র সাথে গুণ। আফটার জাম্পিং, মানে প্রথমে সবাই স্থির ছিল, জাম্প যখন করা শুরু হলো একজন এদিকে একজন এদিকে গেল, আর নৌকার বেগটা আমাদের বের করতে বলছে। তা আমরা যে কোনো একটাকে প্লাস একটাকে মাইনাস ধরবো, আমরা এই দিকটাকে মাইনাস ধরেছি, এই দিকটাকে প্লাস ধরেছি, ধরে ডেটা বসাই দিচ্ছি। বসানোর পরে ইভেন্চুয়ালি যে V3 বের করেছি, V3 আসছে পজিটিভ। পজিটিভ সাইড এইদিকে ধরছিলাম, তাই আমরা বলবো বি ব্যক্তির দিকে 0.1 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাবে। ক্লিয়ার? নাকি আমি আরেকবার বোঝাবো? ইনিশিয়ালি তিনজনই স্থির, নৌকা স্থির, দুইজন ব্যক্তিও স্থির, তাই প্রত্যেকেই দেখো জিরোতে ছিল। তো 0 দিয়ে গুণ করছি, সবাই 0। আর আমরা হচ্ছে যে এই জায়গায় 50, আগের মধ্যে তুই ইউর জায়গায় গিয়ে ধরছি, কি যে বলো না বলো,
M1 V1 M2 V2 M3 V3, এটা তো আমাদের তিনজন হচ্ছে আছে আছে নৌকা আর বাকি দুজন ব্যক্তি, তাদের হচ্ছে যে ভরবেগের গুণফল। ডিরেকশন ফিক্স করে ফেলছি যে ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, সেই অনুযায়ী ডেটা বসাই দিচ্ছি। বসায় দেখা গেছে ভি এর মান আসছে এত। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? নাই, তাহলে আমরা আগাইতে পারি। হ্যাঁ, ইজি ম্যাথ। ও আচ্ছা, A and B jumped at 6 meter per second and 4 meter per second velocity respectively. Find velocity of the boat. ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি তিনটা, হ্যাঁ। নাফিসের আইডিয়া ঠিক আছে। সবাই বুঝছেন why it happened like this? কারো কনফিউশন আছে? ওকে গুড, তাহলে আসেন আমরা পরেরটাতে এগিয়ে যাই। আমাদের ডান দেখতেছি, আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস শিখে ফেললাম। আমরা টাইপ 4 করেছি, উই হ্যাভ টু মোর টাইপস লেফট। লেখেন টাইপ 5। টাইপ 4 শেষ করলাম, যদি আমাদের এরকম সৃষ্টি হয়। টাইপ 5 এ আসে, দেখেন পশ্চাৎ বেগ। তোলা হয় নাই বাবা, তুলেন, সমস্যা নেই। অনেক পড়া বাকি, বুঝছেন, পড়ার শেষ নাই, এত পড়া কি যে করবো। বোর্ডটা কি U0? ইয়েস, আগে সবাই স্থির ছিল, তো সবারটাই জিরো। আমরা আগাই। ওকে, আসেন আগাই যাই। তাহলে আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে যে টাইপ 5 এ। লেখেন টাইপ 5। টাইপ 5 এ লেখেন নিউটনের বলবিদ্যা, আচ্ছা হ্যাঁ টাইপ 5। টাইপ 5 লেখেন হচ্ছে যে গতির, সরি পশ্চাৎ বেগ। ব্যাকওয়ার্ড ভেলোসিটি। আচ্ছা, হাউ ডাজ ইট ওয়ার্ক? মনে করেন একটা পিস্তলের কথা চিন্তা করেন। এই পিস্তলটা যখন আপনি গুলি ছুড়বেন এখান থেকে, যখনই আপনি হাত দিয়ে যদি কখনো পিস্তল দিয়ে গুলি মারেন, দেখবেন পিস্তলটা পিছনের দিকে একটা বেগ দেয়, ধাক্কা দেয়। পুশেস ব্যাকওয়ার্ডস। এই যে পিছনের দিকে ধাক্কা দিল, এটাকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎ বেগ বা ব্যাকওয়ার্ড ভেলোসিটি। এখন এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে বা অ্যাজাম্পশনস আছে, আমরা একটা একটা করে সেগুলো অ্যান্সার করতে চাই।
তো আপনাকে প্রশ্নটা দিবে এইভাবে যে একটি বন্দুক দিয়ে 200 গ্রাম ভরের গুলি 100 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো। বন্দুকের ভর 2 কেজি হলে পশ্চাৎ বেগ কত? If a 200-gram bullet is going at 200 meter per second velocity, sorry, 100 meter per second velocity, at 100 meter per second velocity, find the backward velocity of the gun with 2 kg mass. So how does it really work? চলেন দেখি। এই জায়গায় কনসেপ্ট হচ্ছে এমন যে আপনার M1U1 প্লাস M2U2 M1V1 প্লাস M2V2। এখন এখানে M1 হবে 200, মানে M1 আর U1 দুইটাই হচ্ছে 0, কারণ প্রথমে দুইজনই স্থির ছিল। আমরা বন্দুকেরটা ধরি 2 কেজি এবং V1, আর এটা ধরি 200 গ্রাম, তার সাথে V2, দ্যাট ইজ 100 মিটার/সেকেন্ড। 200/1000 ইন্টু 100 ইন্টু হচ্ছে আমার 1/2। ফাইনালি, ও সরি, 200 গ্রাম না, এটা 0.2 হবে না, পয়েন্ট, হ্যাঁ সরি, ঠিক আছে, বাই 2, ঠিক আছে। এখন তাহলে নাম কি কাটাকাটি করেন, কত আসে? V1 চলে আসবে -0.010 আসবে, অর্থাৎ 10 মিটার/সেকেন্ড বেগে একটা পিছনের দিকে বেগ আসবে। ভাইয়া বন্দুকটা প্রথমে স্থির ছিল না, বন্দুকটা মুভ করতেছিল, এই জন্য বন্দুকের হচ্ছে যে নাম কি বেগ হচ্ছে 0, গুলির বেগও 0। বুঝে গেছে? কঠিন লাগছে আগে এটা বলেন, বুঝছেন? হাফ করি নাই ভাইয়া, হাফ করি নাই। এই যে দুইটা ছিল না এখানে, এই দুইটাকে জাস্ট নাম কি আর গুণন করে দিচ্ছি, হাফ করি নাই ভাইয়া। এটা রিকোয়েলে হয়। ক্লিয়ার? টাইপ 5 পর্যন্ত মাইনাস তো হবেই ভাইয়া, তুমি পিছনের দিকে থাকতে না। আমি এখানে একটা লাইন স্কিপ করছি, এই জন্য তোমরা বুঝতেছো না। আচ্ছা, প্যারা নেই, ঠিক করে দিচ্ছি। এই দেখো, ওকে মাম। না নেই, ক্লিয়ার সবাই? ওকে, গুড। আসেন পরেরটাতে চলে যাই। লেখেন টাইপ 6। লেখেন স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক। আমরা লিখতে পারি ইলাস্টিক আর নন ইলাস্টিক।
সেটা কিভাবে সলভ করে চলেন দেখায়। আপনাকে প্রশ্ন করবে এরকম ভাবে, একটি গাড়ি 6 মিটার/সেকেন্ড বেগে আগাচ্ছে, হঠাৎ পেছন থেকে আরেকটি গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে এসে ধাক্কা দিল। প্রথম গাড়ির বেগ 12 মিটার/সেকেন্ড হলে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? লেখেন, came at 6 meter/second velocity and all of a sudden a car with 12 meter/second velocity hits. If the first car can move at 12 meter/second velocity now, is the collision elastic? তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সেটা বের করার জন্য উই নিড টু ফাইন্ড আউট যে আদৌ হচ্ছে যে কাইনেটিক এনার্জি কনজারভেশন ল মানে কিনা। এটা শর্টকাট মেথড আছে, লং কাট মেথডও আছে। তার আগে উই নিড টু নো যে ভরগুলো কত। গাড়ির ভর M1, এম কার 1 200 কেজি, এম কার 2 400 কেজি। ঠিক আছে, নেন তাড়াতাড়ি। আগের সাইড অবশ্যই দিব ভাই, এটা শেষ করেন তারপর দিচ্ছি। ওকে, হ্যাঁ দেওয়া থাকবে। এখন আসেন আমরা হচ্ছে যে সলিউশন করি। সলিউশন হচ্ছে যে, হ্যাঁ দেওয়া থাকবে দেওয়া থাকবে। আমরা জানি M1U1 প্লাস M2U2 M1V1 প্লাস M2V2। M1 হচ্ছে আমাদের কত কেজি, 200, ইন্টু 6, আরেকটা কার 400, ইন্টু 10। প্রথম গাড়ি 200 ইন্টু 6, আরেকটা গাড়ি V2 বের করতে পারছি। আসলে আগে আমরা V2 বের করি।
সরি একটু ভুল করছি, 12 হবে। দেখি কত আসে। কত আসে ক্যালকুলেট করে বলেন তো বাচ্চা। হ্যাঁ রে বাবা, সকল ম্যাথ ফুল ইন্ডিসের জন্য ইনাফ। কত আসে বললেন? ক্যালকুলেট করেন কেউ একজন? কেউ করতেছেন না ক্যালকুলেট? একজন করেন 7। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন শর্টকাট মেথডে করা যায় প্রথমে। শর্টকাটটা আগে শিখিয়ে দিচ্ছি। শর্টকাট হচ্ছে আমরা জানি u1 + v1 = u2 + v2 হইলেই ইলাস্টিক বা স্থিতিস্থাপক। তাকে u1 + v1 বের করি। 6 + 12 18। u2 + v2 বের করি। 10 + 7 17। মিলে নাই, তার মানে কি এরা নন ইলাস্টিক। সোজা নন ইলাস্টিক বোঝা গেল। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে লং কাটে কেমনে করতে হবে অ্যাকচুয়াল মেথডটা। অ্যাকচুয়াল মেথড আমরা এখানে ব্যাখ্যা করব। দেখেন, সংঘর্ষের আগে, বিফোর কলিশন। সংঘর্ষের আগে যদি আমরা জানতে চাই তাহলে আসবে এরকম। হাফ m1 u1 স্কোয়ার হাফ m2 u2 স্কোয়ার। m1 হচ্ছে কত? 200। এখানে হচ্ছে 400 × 10 এত জুল। দেখো কত আসে। m2v2 স্কোয়ার। দেখেন দুইটা কত আসে আমাকে জানেন? আমরা দুইটার গতিশক্তি বের করলাম। 12 হবে 10 লিখছি? না ঠিকই তো লিখছি। u2 তো 10ই ছিল, ঠিকই তো আছে। হ্যাঁ বলেন কত হয়। প্রথমটা কত জুল, পরেরটা কত জুল? জুল হচ্ছে শক্তির একক। বলেন কত জুল হয়। বলেন বলেন কত হয়। ইকে ইকে ঠিকই আছে, ইবি না ইকে। প্রথমটা 2360 ওকে যান 3000। তারপরে সেকেন্ডটা, সেকেন্ডটা কি হবে? এনিওয়ান? কি হবে বললেন না তো। সেকেন্ড হিসাব করে বলেন কত হয়। আর আমি জানি ইকে 1 = নট ইকে 2। তাহলে দুইটা সমান হয় নাই, মানে তারা অস্থিতিস্থাপক। শেষ। নন ইলাস্টিক। সমান হইলে স্থিতিস্থাপক। বুঝতে পারছি? কঠিন লাগছে ম্যাথ? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা সংঘর্ষ রিলেটেড যা যা ম্যাথ সম্ভব
আমরা সব পড়ছি, কিছুই বাদ দেইনি। ইনফ্যাক্ট অনেক কিছু পড়ছি। ওকে, আজকে আমরা একটা ঝামেলা মার্কা কনসেপ্ট পড়ায় শেষ করে দিব। ম্যাথের ফিগারটা ড্র করে দিব। এটা কি ফিগার ড্র করবো বলো? হ্যাঁ, আপনি বেশি ম্যাথ করতে চাইলেই হবে। আগের স্লাইডে যেতে হবে, যাচ্ছি। এই যে একটা একটা ধাক্কা দিচ্ছি। ডান। তাহলে আমাদের মোটামুটি এটা শেষ। আসেন আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব। সবাই এতটুকু লিখেছেন? কারো বাকি আছে? এনিওয়ান? কারো বাকি আছে? ওকে, গুড, লেখা শেষ। আসেন স্টার্ট করি। লেখেন উপাংশ। নট দিস ওয়ান, প্রিভিয়াস নেন দিলাম। নেক্সট টপিক হচ্ছে উপাংশ। সে আগায় যায় উপাংশতে। আগের স্লাইড নেন। লিখেছেন? ইকো ওয়ান না, এটাই তো আমাকে বললো সবাই হয়। টাইপ ফাইভ, এটা। এবার ঠিক আছে, তোলা হয়েছে? আগাইতে পারি? ওকে, দেখেন উপাংশ বা কম্পোনেন্ট। উপাংশ শব্দটার অর্থ উপ অংশ। মানে হচ্ছে যে পার্ট করা, ঠিক আছে? উপাংশ কেন দরকার? লেখেন কোন ভেক্টর রাশিকে একাধিক রাশির লব্ধি আকারে প্রকাশ করা গেলে এই ভেক্টর রাশিগুলোকে প্রথম ভেক্টরের উপাংশ বলে। If a vector can be expressed as the summation of other vectors, then these vectors are called components of the first vector.
মানে হচ্ছে, মনে করেন আপনি এখানে আছেন, আপনাকে নিয়ে 3টা রশি দিয়ে টানা হচ্ছে, 3জন 3টা ফোর্সে টানতেছে। ইভেনচুয়ালি আপনি এই বরাবর মুভ করলেন, যেটাকে আমরা বলছি আপনার লব্ধি এফ, এবং এটা বেসিক্যালি 3টা ভেক্টরের সামেশন বা যোগফল। এই 3জনকে বলা হবে প্রথম ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। এখন অফকোর্স আপনার মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই কেন, ওয়াই, কেন আমরা এরকম উপাংশে ভাগ করছি বা কম্পোনেন্টে ডিভাইড করছি? এটার মেইন রিজন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ভেক্টরস প্রপারলি, তার উপাংশ বা কন্ট্রিবিউশন গুলো বিভিন্ন জায়গায় সহজে বোঝার জন্য। যেমন আমরা এখন যেটা পড়ব সেটাকে আমরা বলবো লম্বাংশ। কি বলবো? লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। অর্থাৎ এখানে লম্ব বরাবর যে অংশটা আছে সেই ভাগে ভাগ করা হচ্ছে, কাইন্ড অফ লাইক দিস। লম্বাংশ মানে উপাংশ যারা পরস্পর লম্ব, components who are perpendicularly connected. এখন এনার্জি ভেক্টর না কেন, এটা হচ্ছে ডট গুণনের কারণে, শিখবা নেক্সট চ্যাপ্টারে শেখাবো ডট গুণনের কারণে। আচ্ছা, ফর এক্সাম্পল এটা হচ্ছে ভেক্টর এফ, আমি এটাকে 2 ভাগে ভাগ করছি, F1 F2, এদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে F1 and F2 হচ্ছে লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। যাদের তোলা বাকি তুলে নেন। আগাই তাহলে। আচ্ছা, তো যদি সেটা হয়ে থাকে, আমার এফ লাগবে, F1 F2 লাগবে, সো হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? সেই জায়গায় এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2, আর F1 F2 হচ্ছে যে একজন একজনের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোইনসাইড করছে। সো দেখা দরকার কি অবস্থা, রাইট?
এবার আমরা একটু বোঝা দরকার যে ভাই এখানে কি হইলো, বা আমরা F1 F2 কেমনে বের করবো। এটা কারো সহজ ভাষায় বোঝানো যায় এইভাবে, যে চিন্তা করেন এটা যদি এফ হয়, আমি যদি উপাংশ বের করতে চাই, মনে করেন আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতে চাচ্ছি, এখানে একটা লম্ব টানবো, তাহলে এটা হবে আমার এফ এক্স, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কন্ট্রিবিউশন সেটা, তাই না? এই বরাবর লম্ব টানলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কন্ট্রিবিউশন এফ ওয়াই। হোয়াট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইজ, এই জায়গায় এই যে এফ আছে, এফটাকে যদি আমি এখানে চিন্তা করে দেখো, যে আমি এখান থেকে এই জায়গায় আসছি, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু গেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর এতটুকু গেছি, এটাই তো বোঝায়। এটাই বুঝাচ্ছে যে আসলে আমার এই ভেক্টরের কতটুকু অংশ এক্স অ্যাক্সিস বরাবর, কতটুকু অংশ ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন বের করবো কিভাবে? এফ এক্সটা হচ্ছে এফ কস থিটা। তুমি দেখো এখানে তুমি নাম কি, ট্রায়াঙ্গেলে বসায় টসায় দাও, দেখবা কস থিটা ইজ ইকুয়াল টু আসে ভূমি বাই অতিভুজ, তথা এইটা আসে, সেখান থেকে তুমি পেয়ে যাবে। সিমিলারলি এফ ওয়াই তুমি পেয়ে যাবা এফ সাইন থিটা। এখন তুমি বলতে পারো এই দুইটা জিনিস জেনে লাভ কি, বা সহজে মনে রাখার উপায় কি? ইজি ওয়ে টু রিমেম্বার, লিখে ফেলেন। ইজি টু রিমেম্বার হচ্ছে এক্স অক্ষ বরাবর, সরি, যার সাথে কোণ সে হবে থিটা, সে হবে কস। যার সাথে কোণ সে হবে কস। অ্যাঙ্গেলটা কার সাথে আছে এখানে দেখেন, ওর সাথে, তাহলে ও হচ্ছে কস, আর ওর সাথে নাই, এজন্য এটা হচ্ছে এফ ওয়াই। ঠিক আছে, ওকে, আবার বুঝাচ্ছি। এইটা একটা ভেক্টর, উপাংশ মানে হচ্ছে অংশে ভাগ করা, তাহলে আমি এটাকে ভাঙলাম দুইটা অংশে, তাহলে এই দুইটা ভেক্টর হচ্ছে ওই ভেক্টর উপাংশ, মানে এটাকে যোগ করলে আমরা এটা পাই। সো সাপোজ এটা এফ, আমি যদি তাকে ভাঙি এক্স অ্যাক্সিস বরাবর, তার এতটুকু কন্ট্রিবিউশন পাওয়া যায়। ইটস লাইক আমি একটা ফুটবলকে কিক করে এখান থেকে এখানে পাঠালাম, তাহলে এক্স অক্ষ বরাবর তার এতটুকু মুভমেন্ট হয়েছে। তো এই সম্পর্কটাই বের করতে চাচ্ছি, যে অ্যাকচুয়াল ফোর্স এর সাথে এক্স অ্যাক্সিস বরাবর যে এফ এক্স ফোর্স, তার সম্পর্ক হচ্ছে এফ কস থিটা, আর বাকিটা হচ্ছে এফ সাইন থিটা, মানে এতটুকু হচ্ছে এফ সাইন থিটা। এই যে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করলাম, এদেরকে আমরা বলছি পরস্পরের লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছেন? সোজা বাংলা ভাষায় উপাংশ হচ্ছে কন্ট্রিবিউশন। একটা ভেক্টরকে ভেঙে আমি কয়েকটা ভেক্টরে ভাগ করে ফেললাম, তো ওই ভেক্টর গুলো বরাবর মেইন ভেক্টরের কন্ট্রিবিউশন কতটুকু। হয়েছে সবার? ওকে, ইজি টু রিমেম্বারটা আরেকবার শিওর। দেখেন, এই থেটাটা এইটার সাথে এক্স অ্যাক্সিসের সাথে, তাই না? তাহলে এইটা হবে কস থেটা, আর অপোজিটটার সাথে থেটা নাই, সেটা হচ্ছে সাইন থেটা। বুঝতে পারছি? যার সাথে থেটা তার সাথে কস। লজিক বুঝছি? অ্যাঙ্গেল অলওয়েজ এক্স অ্যাক্সিস হবে তা না, আমি চাইলে এটাকে অ্যাঙ্গেল ধরতে পারতাম। মনে করি আমি ধরলাম এটা আলফা, তাহলে এটা কিন্তু হবে এফ কজ আলফা, আর এই সাইডটা হবে এফ সাইন আলফা। বাট আমরা অত প্যারায় যাচ্ছি না, বিকজ এটা আমাদের পড়ার অংশ না। আমাদের জাস্ট ফ্রিকশনের ম্যাথে এটা লাগতে পারে, মানে দিয়ে দিতে পারে, এই জন্য আমি পড়াচ্ছি, নাহলে আমি পড়াইতাম মনে, এটা আমি আগের ব্যাচগুলোতে পড়াইও নাই, এবারই ফার্স্ট টাইম পড়াচ্ছে। ঠিক আছে, ওকে। আর বেশি ডোসেজ দিব না, কারণ বেশি ডোসেজ দিলে মাথা মুথা নষ্ট হয়ে যাবে। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। ঈদের পরে আমাদের এই বলের উপর আরো 3টা লেকচার লাগবে। প্রথম দুটো লেকচার 4 আর 5 তারিখে সাইমultaneously হবে। আর ইনশাল্লাহ আমাদের লাস্ট লেকচার যেটা, সরি, ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের
এপ্রিল মাসের মোস্ট প্রবাবলি 12 বা 13 তারিখের দিকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেন আমরা ইভেন্চুয়ালি চ্যাপ্টার 4 স্টার্ট করব। কাজক্ষমতা শক্তি শেষ করতে করতে আমাদের মে মাসের মাঝামাঝি সময় চলে আসবে এবং ঈদের আগে আমরা চ্যাপ্টার 7টা শেষ করে নিব। তাহলে ইন টোটাল আমাদের জুন মাসের আগে অর্থাৎ মে মাসের মধ্যে 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 4 5, 1 2 3 4 5 যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, ঈদের পর বই অর্ডার করা যাবে, সমস্যা নেই। 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে যারা ক্লাস 10-এর আছেন তাদের থাকবে আর মাত্র 2টো চ্যাপ্টার। আর টেকনিক্যালি আমাদের কাছে সময় থাকবে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর, তো টোটাল আরো জুন জুলাই অগস্ট 3 মাস থাকবে। তো আমরা এর মধ্যে স্থির তড়িৎটা আগে আগে ধরবো, স্থির তড়িৎটা আগে আগে ধরে আমি কমপ্লিট করে ফেলবো। আর ওইদিকে আপনারা যারা ক্লাস 9-এর আছেন তাদের চ্যাপ্টার 5টা ধরবো। প্রায় একই সময়ে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 5 শেষ হবে। যদি দুটো চ্যাপ্টার শেষ হয়ে যায়, আমরা ওয়ান লাস্ট টাইম আপনাদেরকে আরেকবার একসাথে ক্লাস করাবো। দ্যাট মিনস আপনাদের চ্যাপ্টার 8টা কমপ্লিট করাই দিব। 8 9 কমপ্লিট করায় জাস্ট আমাদের যারা 9-এর বাচ্চারা আছে তাদের চ্যাপ্টার 6 ধরতে হবে। তাদের চ্যাপ্টার 6 করাই দিলে আমাদের কাজ শেষ। সেইভাবে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এবং আমি আশা রাখি আপনারা সবাই বেশ আরামে সুন্দর মতো সিলেবাস শেষ শেষ করে ভালো মতো এক্সাম দিবেন। ঠিক আছে? যাদের সিটি এক্সাম চ্যাপ্টার 1 আর 2 এর উপরে, ভাইয়া আমি ক্লাসে যা পড়াইছি তাই। আর হচ্ছে যে আপনি চাইলে অ্যাডবেস্ট হচ্ছে যে বোর্ডের সিকিউ গুলো সলভ করতে পারেন। আর আমি আপনাদের প্রত্যেক চ্যাপ্টারে হচ্ছে যে শীট গুলো দিয়ে দিচ্ছি, এমসিকিউ আর সিকিউ মানে এমসিকিউ গুলো, যেন আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে? ওটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আমার কাছে যেহেতু সব বই পড়াটা রেডি হয়েই গেছে। আচ্ছা, হাউ মেনি আওয়ার্স শুড উই স্টাডি? ভাইয়া মানে 3 ঘন্টা মিনিমাম পড়া উচিত সেলফ স্টাডি, তাইলে ইটস মোর দেন এনাফ। ওকে, আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।